হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি শাসিত রাজস্থানে বাংলাদেশি সন্দেহ বন্দী বঙ্গের কয়েকশো শ্রমিক। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির মামলায় কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জামিন দিল হাইকোর্ট। তবে এখনই জেল মুক্তি নয়, আপাতত থাকতে হবে জেল হেফাজতেই। তৃণমূলের বিজয় উল্লাসের সময় বিস্ফোরণে মৃত্যু বছর 10-এর এক নাবালিকার। কালীগঞ্জের ঘটনায় গ্রেফতার 4। এবার রাজ্যের 2000 স্কুলের লাইব্রেরিতে জায়গা করে নিচ্ছে মুখ্যমন্ত্রীর বই। মুখ্যমন্ত্রীর লেখা 96টি বই সরকারি তালিকায়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতিতে প্রথমে সম্মতি ইসরায়েলের। ইরানের হামলার পর আবার নতুন করে যুদ্ধ ঘোষণা। বুধবারই মহাকাশে উড়ে যাবেন মহাকাশচারী শুভাংশু শুক্লা। এক্সম 4 অভিযানের নতুন তারিখ 25শে জুন, ঘোষণা নাসার। বাংলায় কথা বলেই বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে, কখনো আবার আটক করে রাখা হচ্ছে। এই মুহূর্তে বিজেপি শাসিত রাজস্থানে বাংলাদেশি সন্দেহে আটক করে রাখা হয়েছে ইটাহারের কয়েকশো শ্রমিককে। এই অভিযোগে মঙ্গলবার বিধানসভায় ফের বিজেপিকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান তিনি। পাশাপাশি ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের সাহায্য করার জন্য রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে নির্দেশও দিলেন তিনি। বাংলাদেশ বাংলা ভাষায় কথা বলে, বাংলাদেশি আলাদা। আর ইন্ডিয়ান যারা ইন্ডিয়ানদের সমস্ত আইডেন্টিটি থাকা সত্ত্বেও, সব দেখানো সত্ত্বেও পরিযায়ী শ্রমিক আমার রাজ্য 1.5 কোটি আছে। সব রাজ্যের লোক আমার রাজ্যে কাজ করে, তাদের তো আমরা কখনো অসম্মান করি না, আমার করা উচিত নয়। কিন্তু আমাদের বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া, তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে। আজকে আমার কাছে খবর এসেছে প্রায় 300 থেকে 400 পরিযায়ী শ্রমিককে রাজস্থানের একটি ভবনে বন্দি করে রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে। সেম জিনিস আরো অনেক রাজ্যে হয়েছে, যেখান থেকে আমরা অলরেডি তাকে নিয়ে এসেছি। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। ইডির মামলায় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জামিন দিল কলকাতা হাইকোর্ট। তবে এখনই তার জেল মুক্তি হচ্ছে না। ইডির মামলায় জামিন পেলেও সিবিআই মামলায় তাকে আপাতত জেল হেফাজতেই থাকতে হবে। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। 2016 সালের প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ওই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই সময় মধ্যশিক্ষা পর্ষদের দায়িত্বে ছিলেন কল্যাণময়। 2012 সালে মধ্যশিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির প্রশাসক হন তিনি। সব মিলিয়ে 4 বছর অর্থাৎ 2016 পর্যন্ত সেই পদে ছিলেন তিনি। সেই বছরই তাকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি করা হয়। 2022 সালের 22শে জুন তার মেয়াদ শেষ হয় ওই পদে। কল্যাণময়ের আমলে স্কুলে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কল্যাণময়কে গ্রেপ্তার করে সিবিআই। শুধু মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি নন, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তৈরি করে দেওয়া উপদেষ্টা কমিটিরও অন্যতম সদস্য ছিলেন তিনি। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি পদ বেআইনিভাবে আঁকড়ে রেখেছিলেন বলেও অভিযোগ ওঠে কল্যাণময়ের বিরুদ্ধে। তিনি পর্ষদের সভাপতি থাকাকালীন ওই পদের মেয়াদ 2বার বৃদ্ধি করা হয়েছে। প্রথমে ওই পদে থাকার বয়সসীমা 60 থেকে বাড়িয়ে 65 করেছিল স্কুল শিক্ষা দপ্তর। তারপর 65 থেকে বাড়িয়ে 68 করা হয়। কল্যাণময় অবশ্য 68 পেরিয়েও আরও 16 মাস সবেতনে সামলেছেন পর্ষদের দায়িত্ব। কেন তিনি অতিরিক্ত বেতন নিয়ে চাকরি করছিলেন তা নিয়েও উঠেছিল প্রশ্ন। এসএসসির দুর্নীতির তদন্তে নেমে ইডির হাতে পরে গ্রেপ্তার হন কল্যাণময়। ইডির মামলায় জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। যদিও তার জামিনের বিরোধিতা করেছিল ইডি। কেন কল্যাণময়কে জামিন দেওয়া হবে না, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে জানতে চেয়েছিল আদালত। সব পক্ষের বক্তব্য শোনার পর মঙ্গলবার ইডির মামলায় কল্যাণময়ের জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। হাই নিউজ নেটওয়ার্ক। কালীগঞ্জে তৃণমূলের জয়ের পর বিজয় উল্লাসের সময় বিস্ফোরণে মৃত্যু বছর 10-এর এক নাবালিকার। সেই ঘটনায় গ্রেপ্তার 4 অভিযুক্ত। কালীগঞ্জে বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর ঘটনায় 4 মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সমাজ মাধ্যমে একটি পোস্ট করে জানিয়ে দিল পুলিশ। কৃষ্ণনগর পুলিশের তরফে জানানো হয়েছে তদন্ত চলবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। মঙ্গলবার সকালে কৃষ্ণনগর পুলিশ জেলা তরফে সমাজ মাধ্যমে একটি পোস্ট করে জানানো হয়, কালীগঞ্জে বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর ঘটনায় সোমবার 4 জন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতেরা হলেন আদর শেখ, মানোয়ার শেখ, কালু শেখ এবং আনোয়ার শেখ। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
সোমবার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের গণনা হয়। গণনা শেষ হওয়ার আগেই স্পষ্ট হয়ে যায় যে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ বিপুল ভোটে জয়ী হতে চলেছেন। বিজয় মিছিল বার করেন শাসক দলের কর্মী সমর্থকেরা। অভিযোগ, একটি বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হয় সিপিএম কর্মীর বাড়ি লক্ষ্য করে। শকেট বোমার আঘাতে মৃত্যু হয় বছর 10 তামান্না খাতুনের। চতুর্থ শ্রেণীর পড়ুয়া ওই নাবালিকা বড় চাঁদঘর পঞ্চায়েতের মোলান্দা গ্রামের বাসিন্দা। মৃতার মা সাবিনা ইয়াসমিন এই প্রসঙ্গে বলেন, আমি দেখেছি কারা বোমা ছুড়েছে। আমরা সিপিএম করি, ওদের নাম না জানলেও সকলের মুখ চেনা, সবাই তৃণমূল করে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে। ঘটনার পরপরই সোমবার বিকেলেই সমাজ মাধ্যমে পোস্ট করে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। ঘটনায় শোক প্রকাশ করেন কালীগঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা। তিনিও দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন। সোমবার কৃষ্ণনগরে পুলিশ সুপার অমরনাথকে জানিয়েছিলেন, এই এলাকায় 2003 সাল থেকে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্ব থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট এলেই বিষয়টি পরিষ্কার হবে বলে তিনি জানিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। চম্পাশাড়িতে এটিএম লুটের ঘটনার রহস্যভেদ করল প্রধান নগর থানার অ্যান্টি ক্রাইম শাখা। ঘটনায় জড়িত আন্তঃরাজ্য ডাকাত দলের 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 3,196,000 টাকা। ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। চম্পাশাড়িতে এটিএম লুটের ঘটনার রহস্যভেদ করল প্রধান নগর থানার অ্যান্টি ক্রাইম শাখা। ঘটনায় জড়িত আন্তঃরাজ্য ডাকাত দলের 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 3,196,000 টাকা। ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মোহাম্মদ ইসরাইল, জাভেদ খান ও মোহাম্মদ খুশিদ। 3 জনই হরিয়ানার নুহু জেলার বাসিন্দা এবং কুখ্যাত মেওয়াত গ্যাংয়ের সদস্য। এই গ্যাং বিভিন্ন রাজ্যে এটিএম ও দোকান লুটের সঙ্গে যুক্ত বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম ইউনিটের নেতৃত্বে চলা এই অভিযান হরিয়ানায় পৌঁছায়। সেখান থেকেই একজন ধৃতকে গ্রেফতার করে শিলিগুড়িতে আনা হয় এবং বাকি 2 জনকে গতকাল সেবক লাগোয়া জঙ্গল থেকে গ্রেফতার করা হয়। বর্তমানে পুলিশ তদন্ত করে দেখছে ওই গ্যাংয়ের আরও কতজন এই ঘটনায় জড়িত এবং চক্রের শাখা প্রশাখা ঠিক কোথায় কোথায় বিস্তৃত। জানা যায় যে এই পুরো টিমটার মধ্যে কিছুজন এখান থেকেই কিছুজন ফেরত চলে যায় হরিয়ানাতে, আর কিছুজন এখানেই থেকে যায়, এখান থেকে অন্য জায়গায় মুভমেন্ট করে। সেটা অ্যানালাইসিস করে তার ভিত্তিতে হরিয়ানা নুহেরই 2 জনকে আরো আজকে গ্রেফতার করা হয়। তো সব মিলিয়ে মোট 3 জন গ্রেফতার হয় এই কেসে। সম্প্রতি শিলিগুড়ির ব্যস্ততম এলাকায় একটি সোনার দোকানে দিবালোকে সশস্ত্র ডাকাতের ঘটনা ঘটেছিল। পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে চম্পাশাড়ির এটিএম লুটের ঘটনার সঙ্গে ওই সোনার দোকানের লুটের কোনো সংযোগ রয়েছে কিনা। প্রধাননগর থানার এক আধিকারিক জানান, এই আন্তঃরাজ্য গ্যাংয়ের বিরুদ্ধে আমরা আগে থেকেই নজর রেখেছিলাম। এই ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ আরও তৎপরভাবে কাজ করবে। এদিন এই বিষয়ে প্রধাননগর থানার আইসি বিডি সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই ঘটনায় আসামিদের গ্রেফতার করতে অনেকটাই বেগ পেতে হয়েছে। ব্যাংকের তরফে আশানুরূপ কোনো রকম সহযোগিতা মেলেনি। জোরপূর্বক এফআইআর করাতে বাধ্য হয়েছিল পুলিশ। ব্যাংকের অসহযোগিতার ফলে অনেকটাই সমস্যায় পড়তে হয়েছে তদন্তের ক্ষেত্রে, এমনটাই অভিযোগ করেন আইসি। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাফিক ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর জানান, এটিএম লুট কাণ্ডে 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত চলছে। হাই নিউজ নেটওয়ার্ক। দিকে দিকে বন্যার পরিস্থিতি, সে প্রসঙ্গে বিধানসভার শেষ অধিবেশনে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কি বললেন তিনি, দেখুন। পরিস্থিতি ঠেকাতে বঞ্চনার অভিযোগ কেন্দ্রকে দোষারোপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার তোপ, যুক্তরাষ্ট্রীয় কাঠামো বুলডোজ করেছে কেন্দ্র। ডিবিসি যে না জানিয়ে জল ছেড়েছে সেই অভিযোগও আরও একবার করেছেন তিনি। গত বছর বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেও ডিবিসিকে তোপ দেখেছিলেন মুখ্যমন্ত্রী। তুলে ধরেছিলেন ম্যানমেড বন্যা তত্ত্ব। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্র বাংলাকে 1 পয়সাও দেয়নি, আসামকে দিয়েছে। ঘাটালের জন্য বরাদ্দ 1,500 কোটি টাকাও কেন্দ্র দেয়নি বলে তিনি অভিযোগ করেন। মুখ্যমন্ত্রী আবারও দাবি করেন, বহুবার অনুরোধ করা হয়েছে কিন্তু কোনোভাবেই ডিবিসি শোনে না। ডিবিসি এবার না জানিয়েই জল ছেড়েছে। তার অভিযোগ, ইচ্ছে মতো ঝাড়খণ্ড, বিহার থেকে জল ছেড়ে দেওয়া হয়, আর সেই কারণেই বাংলায় বারংবার বন্যা পরিস্থিতি তৈরি হয়। আর সেই পরিস্থিতি সামাল দিতে রাজ্য কোষাগার থেকেই কোটি কোটি টাকা খরচা করে। পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন 1,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
বছর দুয়েকের মধ্যেই গোটা কাজ সম্পূর্ণ হবে। চন্দ্রকোনা, কেশপুর ওই সংলগ্ন এলাকা বন্যা পরিস্থিতি থেকে পরিত্রাণ হবে। তবে এটাও স্পষ্ট, ঘাটাল মাস্টার প্ল্যানের রুট এমনভাবে করতে হবে যাতে কোনোভাবেই জনবসতি প্রভাবিত না হয়। পাশাপাশি বিধানসভার শেষ দিনে মুখ্যমন্ত্রী এই প্রশ্নও তুলেছেন, ইন্ডিয়া ভুটান রিভার কমিশনে কেন বাংলার কোনো প্রতিনিধি নেই। প্রত্যেক বছরই বর্ষার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বিস্তীর্ণ অংশ, কারণ বন্যা পরিস্থিতি। আর সেই সূত্রেই আরও একবার মাথাচাড়া দিয়ে ওঠে ঘাটাল মাস্টার প্ল্যান। 2014, 2019 এবং 2024 গত 3টি লোকসভা ভোটেই ঘাটালে রাজ্যের শাসক দলের তুরুপে তাস ছিল এই মাস্টার প্ল্যান। 2024 লোকসভা ভোটের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ওই প্রকল্প রাজ্য সরকার একাই কার্যকর করবেন। আর সেই পথেই এগোচ্ছে এবার রাজ্য। হাই নিউজ নেটওয়ার্ক। উত্তরবঙ্গে পাহাড় এবং সমতলে গত সপ্তাহ থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি। বৃষ্টির কারণে উত্তরের জেলাগুলিতে ফুসতে শুরু করেছে মহানন্দা থেকে তিস্তা নদী। এসবের জেরে 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। পাহাড় থেকে ভারী পাথর, বোল্ডার নেমে এসে ভেঙে গিয়েছে রাস্তার একাংশ। এর ফলে ভুগছেন সাধারণ মানুষজন। উত্তরবঙ্গের পাহাড় এবং সমতলে গত সপ্তাহ থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি। সারা সপ্তাহ জুড়ে টানা বৃষ্টি হয়েছে। সোমবার সারা রাত ধরে বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ফুঁসতে শুরু করেছে মহানন্দা থেকে তিস্তা নদী। জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমে যান চলাচল ব্যাহত হয়েছে। এসবের জেরে ভুগছে সাধারণ মানুষ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার রাত থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। পাহাড়ি এলাকা থেকে সমতল সর্বত্র ভারী বৃষ্টি হয়েছে। রাতেই শহরের একাধিক জায়গায় জলমগ্ন হয়ে পড়ে। বেশ কিছু এলাকায় যান চলাচল ব্যাহত হয়। বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উত্তরের জেলাগুলিতে 146 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভারী বৃষ্টিপাতের জেরে তিস্তা ও মহানন্দা নদী ফুলে ফেপে উঠেছে। প্রায় বিপদসীমা ছুঁই ছুঁই অবস্থায় বইছে উত্তরের বেশিরভাগ নদী। অন্যদিকে 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। পাহাড় থেকে ভারী পাথর, বোল্ডার নেমে এসে ভেঙে গিয়েছে রাস্তার একাংশ। সেতিঝোড়া, সেলফিদার, বিরিকদরা সহ একাধিক এলাকায় ধস নেমেছে। 10 নম্বর জাতীয় সড়কটি মূল কালিম্পং এবং সিকিম যাওয়ার পথ। বিকল্প পথে সিকিম যেতে বেশ কিছুটা সময় লাগে। ফলে ধস নেমে যান চলাচল ব্যাহত হয়ে বিপাকে পড়েছে পর্যটকেরাও। এখনো পাথর সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং উত্তর দিনাজপুরের জেলাগুলিতে ভারী বর্ষণ হতে পারে। মাঝে 2 দিনের জন্য বৃষ্টির দাপট কমলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি শুরু হবে। ওই দিন দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টি হবে। শুক্রবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে বাকি জেলাগুলিতেও। আর তাতেই বিপর্যস্ত হবে উত্তরবঙ্গবাসী। কারণ সিকিমে ভারী বৃষ্টিপাত হলে তিস্তা আরও বিপজ্জনক রূপ নিতে শুরু করে। তিস্তার জল বিপদসীমা ছাপিয়ে যেতে পারে। পরিস্থিতি নজরে রাখছে বর্তমানে সেচ দফতর। হাই নিউজ নেটওয়ার্ক। প্রায় 22 ঘন্টা পর অবশেষে জলে তলিয়ে যাওয়া কিশোরের দেহ উদ্ধার করল গোপীবল্লভপুরের 1 নম্বর ব্লকের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। জানা গিয়েছে, স্নান করতে নেমে গোপীবল্লভপুরের জগন্নাথ ঘাটে সুবর্ণরেখা নদীর জলে তলিয়ে যায় এক কিশোর। নিখোঁজ কিশোরের নাম শুভজিৎ কামড়ে, বয়স 15 বছর, বাড়ি গোপীবল্লভপুরের কুড়িচামট গ্রামে। জানা গিয়েছে, সোমবার বেলা 12টা নাগাদ বাড়ি থেকে বন্ধু বান্ধবদের সঙ্গে সুবর্ণরেখা নদীর জগন্নাথপুর ঘাটে স্নান করতে যায় সে। স্নান করার সময় কোনো কারণে শুভজিৎ এবং আরও একজন কিশোর নদীর জলে তলিয়ে যেতে থাকে। তখন প্রত্যক্ষদর্শীরা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও শুভজিৎকে উদ্ধার করতে পারেননি। নদীর গভীর জলে তলিয়ে যায় সে। সোমবার দিনভর ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম ঘটনাস্থলে খোঁজ চালানো শুরু করলেও উদ্ধার করা সম্ভব হয়নি তাকে। মঙ্গলবার সকাল থেকেই গোপীবল্লভপুরে 1 নম্বর ব্লক প্রশাসনের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম উদ্ধার কাজ চালায়। অবশেষে সকালে সুবর্ণরেখা নদী থেকে উদ্ধার হয় ওই কিশোরের দেহ। এবার রাজ্যে স্কুলের লাইব্রেরিতে জায়গা করে নিচ্ছে মুখ্যমন্ত্রীর বই। 23টি জেলায় 5 ভাগে ভাগ করে পাঠানো হয়েছে বইয়ের তালিকা। বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যে স্কুলগুলির লাইব্রেরিতে এবার জায়গা করে নিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই। রাজ্যে 23টি জেলাকে 5টি ভাগে ভাগ করে পাঠানো হয়েছে বইয়ের তালিকা।
তাতেই জায়গা পেয়েছে মুখ্যমন্ত্রীর লেখা মা কথাঞ্জলি সহ একাধিক বই। বিষয়টি ঘিরে বিতর্ক শুরু হয়েছে শিক্ষক মহলে। স্কুল শিক্ষা দপ্তর যে 5টি সেটে বইয়ের তালিকা পাঠিয়েছে, প্রত্যেকটিতেই রয়েছে 500টির বেশি বইয়ের নাম। সেই বইগুলির মধ্যেই মুখ্যমন্ত্রীর লেখা একাধিক বইয়ের নাম রয়েছে। এই তালিকা পৌঁছে দেওয়া হয়েছে স্কুল পরিদর্শকদের কাছে। তাদের মাধ্যমেই স্কুলগুলি বই কিনবে। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে তালিকা অনুযায়ী বই কিনতে হবে। ইতিমধ্যেই স্কুল গ্রন্থাগারের উন্নয়নে রাজ্য সরকারের তরফে 2026টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলকে মোট 20 কোটি 26 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। প্রত্যেকটি স্কুল পেয়েছে 1 লক্ষ টাকা করে। সেই টাকাতেই কিনতে হবে তালিকাভুক্ত বই। বিকাশ ভবন সূত্রে খবর, 500র বেশি বইয়ের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তার মধ্যে 90টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই রয়েছে। জেলাভিত্তিক তালিকা অনুযায়ী প্রথম সেট যাবে উত্তরবঙ্গের 5 জেলা সহ মোট 8টি জেলায়। দ্বিতীয় সেট পশ্চিমাঞ্চলে 4 জেলায় যাবে। একইভাবে তৃতীয় সেট দক্ষিণ দিনাজপুর সহ 3 জেলা, চতুর্থ সেট কলকাতা সহ 5 জেলা এবং পঞ্চম সেট রাজ্যের আরও 3টি জেলায় পৌঁছবে। তবে এই বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে শিক্ষক মহল। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী লেখিকা হতেই পারেন, তবুও সরকারি খরচে। সরকারি স্কুল লাইব্রেরিতে তার লেখা বই কেন বাধ্যতামূলক করা হলো এটি স্পষ্ট নয়। কোনো শিক্ষক শিক্ষিকার আবার প্রশ্ন, এভাবে কি লেখকের নাম বাছাই করা যায়? যদিও বিষয়টিতে সরকারি ব্যাখ্যা এখনো মেলেনি। হাই নিউজ নেটওয়ার্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়ে ঘোষণা করেছিলেন, সেই মতোই চালু হয়ে গেল সিউড়ি থেকে দীঘার জগন্নাথ মন্দির পর্যন্ত স্পেশাল বাস। অন্যদিকে রাজনগর থেকে কলকাতা এই রুটের বাস পরিষেবা চালু হওয়ার ঘোষণাও করেন মমতা। দুটি রুটে পরিষেবা চালু মানেই রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম বক্রেশ্বরে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে, এমনটাই মনে করছে প্রশাসন। সিউড়ি থেকে পাথর চাপড়ির মাজার, বক্রেশ্বর ধাম, দুবরাজপুর, দুর্গাপুর ও বাঁকুড়া হয়ে দুটো বাস পৌঁছাবে দীঘায়। শুক্রবার সকাল 10টা নাগাদ সিউড়ি দীঘার এই সরকারি বাসের উদ্বোধন হয়। এই বাস পরিষেবা চালু হওয়ায় বীরভূমের বাসিন্দাদের দীঘা যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হলো। সম্প্রতি রাজ্য পরিবহন দপ্তর 6টি ভলভো বাস কেনার সিদ্ধান্ত নেয়। বাসগুলো কিনতে খরচ পড়েছে প্রায় 9.5 কোটি টাকা। একটি বাসের আসন সংখ্যা হলো 43। যেহেতু একেবারেই নতুন মডেল, তাই বাসগুলোতে রয়েছে হিটিং ব্যবস্থাও, পাশাপাশি পর্যাপ্ত ভেন্টিলেশন এবং শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থাও রয়েছে। বাইট, প্রতিটি বাসের 1 বছরের ওয়ারেন্টি রয়েছে। এছাড়াও প্রতি বাসে 2 বছর পর্যন্ত অথবা 6 লক্ষ কিলোমিটার পর্যন্ত ড্রাইভ লাইন ওয়ারেন্টি রয়েছে। অন্যান্য বাসের তুলনায় এই বাসগুলো যেমন অনেক বেশি আরামদায়ক, তেমনি যাত্রী নিরাপত্তার দিক থেকেও অনেক বেশি মজবুত। উত্তরবঙ্গে আগে শীততাপ নিয়ন্ত্রিত এসি বাস থাকলেও এনবিএসটিসি এই প্রথমবার অত্যাধুনিক মডেলের বিলাসবহুল ভলভো বাসের পরিষেবা চালু করল। হাই নিউজ নেটওয়ার্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়ে ঘোষণা করেছিলেন, সেই মতোই চালু হয়ে গেল সিউড়ি থেকে দীঘার জগন্নাথ মন্দির পর্যন্ত স্পেশাল বাস। দুটি রুটে পরিষেবা চালু মানেই রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম বক্রেশ্বর পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে, এমনটাই মনে করছেন প্রশাসন। ফের মাঝ আকাশে বিপত্তি। এয়ার ইন্ডিয়া লন্ডন থেকে মুম্বাইগামী বিমানে অসুস্থ হয়ে পড়লেন অন্তত 11 জন যাত্রী ও বিমান কর্মী। সোমবার মুম্বাই ফেরার পথে মাঝ আকাশে মাটি থেকে প্রায় 35,000 ফুট উচ্চতায় ঘটনাটি ঘটেছে। বিবৃতি দিয়ে ঘটনার কথা স্বীকার করে নিয়েছে এয়ার ইন্ডিয়াও। বিমান কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, সোমবার এয়ার ইন্ডিয়ার AI-130 বিমানে ঘটনাটি ঘটে। বোয়িং 777 বিমানটি দুপুর নাগাদ লন্ডনের হিথ্রো থেকে উড়েছিল, কিন্তু মাঝ আকাশে আচমকা অসুস্থ হয়ে পড়েন 5 জন যাত্রী। সঙ্গে 6 জন বিমানকর্মী অসুস্থতা বোধ করতে শুরু করেন। তাদের মধ্যে একজন জ্ঞান হারিয়ে পড়ে যান। বাকিদেরও মাথা ঘোরা, শ্বাসকষ্ট এবং বমির মতন উপসর্গ দেখা দেয়। ওই অবস্থাতেই কোনো মতে বিমানটি মুম্বাই পৌঁছায়। অবতরণের পরেই সঙ্গে সঙ্গে ছুটে যায় মেডিকেল দল। প্রাথমিক চিকিৎসার পর সকলকে ছেড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে যাত্রীরা সকলেই এখন সুস্থ রয়েছেন। তবে এয়ার ইন্ডিয়ার দাবি 11 জন নয়, 7 জন অসুস্থ হয়ে পড়েছিলেন। তারা জানিয়েছে, বিমান উড়তেই মাথা ঘোরা, বমি বমি ভাব এবং শ্বাসকষ্ট শুরু হয় 5 যাত্রী এবং 2 বিমান কর্মী। কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়া থেকে বমি এবং মাথা ঘোরার মতন উপসর্গ দেখা দিতে পারে। আর অক্সিজেনের অভাব হতে পারে হাইপোক্সিয়ার কারণে। এছাড়া বিমানের কেবিনে চাপ কমানোর সময় অক্সিজেনের মাত্রাও কমে যেতে পারে। গোটা ঘটনাটি এখন তদন্তাধীন। খাদ্যে বিষক্রিয়া হয়ে থাকলে তা কোন খাবার থেকে হয়েছে সেসবও খতিয়ে দেখা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।
দক্ষিণ বেঙ্গালুরু রেণুকা ইয়েল্লাম্মা লেআউটের কাছে প্রকাশ্য রাস্তায় এক যুবতীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল 4-5 জন যুবকের বিরুদ্ধে। তরুণী জানান, রাস্তার পাশে কিছু মাতাল যুবক ঝগড়া করছিল। তিনি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে ওরা তাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করতে শুরু করে, ঘিরে ধরে থাকে, এমনকি ছোঁয়ারও চেষ্টা করে। আর তারপরেই তৈরি হয় উত্তাল পরিস্থিতি। দক্ষিণ বেঙ্গালুরুর রেণুকা ইয়েল্লাম্মা লেআউটের কাছে প্রকাশ্য রাস্তায় এক যুবতীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল 4-5 জন যুবকের বিরুদ্ধে। তারা সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন বলে দাবি। শুধু শ্লীলতাহানি নয়, প্রতিবাদ করায় ওই তরুণীকে মারধর করা হয় বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে পুরো ঘটনাটি। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল 4টে নাগাদ। আনেকাল তালুকের মাইলা সন্দ্রার কাছে শহরের কেন্দ্র থেকে প্রায় 30 কিলোমিটার দূরে ঘটনাটি ঘটে। এলাকাটি ব্যানারঘাটা থানার অন্তর্গত। অভিযোগকারিনীর কথায়, ওরা মদ খেয়েছিল, আমাকে ঘিরে ধরে শারীরিকভাবে হেনস্থা করেছে। ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন তিনি। তরুণী জানান, তিনি সবে বাজার করতে বেরিয়েছিলেন, তখনই রাস্তার পাশে কিছু মাতাল যুবক ঝগড়া করছিল। তিনি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে ওরা তাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করতে শুরু করে, ঘিরে ধরে, এমনকি ছোঁয়ার পর্যন্ত চেষ্টা করে। তরুণীর কথায়, ওরা মদ খেয়ে মাতাল অবস্থায় ছিল। আমি প্রতিবাদ করায় ওরা আমাকে মারধর করে। আমি আত্মরক্ষায় একজনকে লাথি মারি। অভিযোগ, এরপর আশেপাশের কয়েকজন বাসিন্দা এগিয়ে এলে তাদেরকেও মারধর করে দুষ্কৃতীরা। তরুণী আরও জানিয়েছেন, তিনি সবে 1 সপ্তাহ হলো ওই এলাকায় থাকতে শুরু করেছেন। তিনি অভিযুক্তদের আগে থেকে চিনতেন না। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতে এসে ফের এলাকায় তাণ্ডব চালায় ওই যুবকরা। তরুণীকেও মারতে উদ্যত হয়। যদিও স্থানীয়দের সাহায্যে তরুণী সেদিনের মতো পালাতে সক্ষম হন। তরুণী পুলিশকে জানান, অভিযুক্তদের একজন পরে তার বাড়ির গেট পর্যন্ত এসে হুমকি দেয়। সেই রাতেই তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তবে এখনো পর্যন্ত সব অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ ছিল। বেঙ্গালুরু পুলিশ অবশ্য জানিয়েছে, মূল অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আরও 2-3 জনকে সিসিটিভিতে শনাক্ত করা গিয়েছে। তাদেরও খুব শীঘ্রই গ্রেফতার করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি চললেও দুই দেশই নিরাপত্তা আঁটোসাঁটো রেখেছে। সেদিক থেকে আকাশসীমা বন্ধের মেয়াদ আরও বাড়ালো ভারত। সোমবার নয়াদিল্লির তরফ থেকে নতুন নোটাম জারি করে জানানো হয়েছে, আগামী 24শে জুলাই পর্যন্ত ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না পাকিস্তানের কোনো যাত্রীবাহী বা সামরিক বিমান। একই পথে হেঁটেছে ইসলামাবাদও। 22শে এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জন পর্যটকের মৃত্যু হয়েছিল, যার মধ্যে অধিকাংশই ভারতীয়। এই ঘটনায় দায় সম্পূর্ণই পাকিস্তানকে দিয়েছে ভারত। সন্ত্রাসবাদ দমনে ভারত প্রতিশ্রুতিবদ্ধ গোটা দেশের মানুষের কাছে। এই সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কড়া পদক্ষেপ করেছে ভারত। প্রথমে সিন্ধু জল চুক্তি বাতিল, পাকিস্তানি নাগরিকদের স্বল্প মেয়াদী মেডিকেল ভিসা বাতিলের মতো সিদ্ধান্ত নিয়েছিল। এগুলোর পরিপ্রেক্ষিতে পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে কিছু কড়া পদক্ষেপ করেছিল। পাকিস্তানের আকাশসীমা ভারতীয় বিমানের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর ভারতও একই পদক্ষেপ গ্রহণ করেছিল। এর পাশাপাশি আরও কড়া পদক্ষেপ হিসেবে পশ্চিম সীমান্তে জ্যামারও লাগিয়েছিল ভারত। সোমবার ফের 1 মাসের জন্য ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে পাকিস্তান। এর পাল্টা দেয় ভারতও। কেন্দ্রের তরফে জারি করা হয় নোটাম, যেখানে পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে ভারত। পাকিস্তানের যাত্রীবাহী ও সামরিক বিমান তো বটেই, পাকিস্তান ভাড়া নিয়েছে এমন বিমান ও অপারেটরদের জন্য লাগু থাকবে এই নিষেধাজ্ঞা। দেশের নিরাপত্তাকে প্রাধান্য দিয়েই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। আগামী 24শে জুলাই পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। হাই নিউজ নেটওয়ার্ক। ফের এক্সাম 4 অভিযানের নতুন তারিখ ঘোষণা করল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। 25শে জুন বুধবার মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেবেন শুভাংশু শুক্লারা। এর আগে 7 বার পিছিয়েছে এই মহাকাশ যাত্রা। SpaceX এর তৈরি ড্রাগন মহাকাশযানে চেপেই আমেরিকার ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেবেন শুভাংশু সহ 4 মহাকাশচারী। প্রথমে ঠিক ছিল 25শে মে অভিযান শুরু হবে, কিন্তু তা পিছিয়ে 8ই জুন হয়। সেদিন খারাপ আবহাওয়ার কারণে অভিযান বাতিল করতে হয়। পরদিন অর্থাৎ 9 জুন অভিযানের দিন ঠিক করা হয়। সেদিনও ফ্যালকন 9 রকেটের প্রস্তুতি শেষ না হওয়ায় পিছিয়ে গিয়েছিল অভিযানটি। খারাপ আবহাওয়া এবং প্রযুক্তিগত গোলযোগের কারণে 10ই জুনও অভিযান হয়নি। পরে এক্সাম 4 অভিযানের দিন পিছিয়ে 11ই জুন করা হয়। কিন্তু উৎক্ষেপণের ঠিক আগে মহাকাশযানের ফায়ার বুস্টার পরিদর্শনের সময় দেখা যায় রকেটে LOX লিক করেছে, অর্থাৎ রকেটে তরল অক্সিজেন লিক করেছে। ঠিক হয় 19শে জুন শুভাংশুদের নিয়ে উঠবে মাস্কের সংস্থার মহাকাশযান, তবে তাও বাতিল হয়ে যায়। শেষবার দিন ধার্য হয়েছিল 22শে জুন,
তাও পিছিয়ে যায়। এবার 25শে জুন রওনা দেওয়ার কথা জানালেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। শেষবার মহাকাশ যাত্রা পেছানোর কারণ হিসেবে নাসা জানিয়েছিল, সদ্যই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের এভেজ দ্য সার্ভিস মডিউলে মেরামতি হয়েছে। আপাতত দেখা দরকার সবকিছু ঠিক চলছে কিনা। এবার সেই পরীক্ষা নিরীক্ষা শেষে এই দিনক্ষণ ঘোষণা। এই এক্সাম 4 অভিযানে পাইলটের ভূমিকায় রয়েছেন লখনৌয়ের ছেলে শুভাংশু ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন। রাকেশ শর্মার 4 দশক পরে দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিচ্ছেন তিনি। শুভাংশু ছাড়াও এই অভিযানে থাকছেন পেগি, পোল্যান্ডের স্লায়োস উজনানস্কি, ভিসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। হাই নিউজ নেটওয়ার্ক। ইরানের পরমাণু কর্মসূচিতে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে এখন তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে কর্মসূচি চালু করার পরিকল্পনা চলছে। মঙ্গলবার এমনটাই জানালেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। ইরান দাবি করেছিল ইসরায়েল বা আমেরিকার হামলায় তাদের পরমাণু কেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তেজস্ক্রিয় বিকিরণও হচ্ছে না। ইরানের পরমাণু কর্মসূচি আবার চালু করার ইঙ্গিত দিয়ে রাখল তেহরান, যা নিয়ে এই সংঘাতের সূত্রপাত। তারা এও স্পষ্ট করল যে এই কর্মসূচিতে কোনো বাধা এলে তা প্রতিহতও করবে তারা। অন্যদিকে ইরানকে সহযোগিতা করার আর্জি জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান ইসলামির বিবৃতি প্রকাশ করেছে ইরানের সংবাদ মাধ্যম মেহর নিউজ। ইসলামির কথায়, আমরা প্রয়োজনীয় পদক্ষেপ করেছি। যে এলাকাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে এখন সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে তিনি আরও বলেন, চালু করার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। আমাদের পরিকল্পনা হলো এই উৎপাদন বা পরিষেবায় কোনো বাধা এলে তা প্রতিহত করা। মনে করা হচ্ছে এভাবে ইরান যেমন মেনে নিল যে ইসরায়েল বা আমেরিকার হানায় তাদের পরমাণু কেন্দ্রের ক্ষয়ক্ষতি হয়েছে, তেমনি এও স্পষ্ট করল যে চাপ যতই আসুক পরমাণু কর্মসূচি তারা বন্ধ করছে না। সোমবার রাতে পশ্চিম এশিয়ায় আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। তারপরে আমেরিকা দাবি করেছে এই দুই দেশই সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে, কিন্তু সেই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। শেষ পাওয়া খবরে ইসরায়েল দাবি করেছে ইরান সংঘর্ষ বিরতির শর্ত মানেনি বলে তারা হামলা চালাচ্ছে সে দেশে। ইরান পাল্টা এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানাচ্ছে শত্রু আগ্রাসন দেখালে তারাও জবাব দেবে। এই আবহে ইরান তাদের দেশে পরমাণু কর্মসূচি আবার চালু করার বিষয়েও ইঙ্গিত দিয়ে রাখল। 13 জুন ইরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে প্রথমে হামলা চালায় ইসরায়েল। এরপর গত রবিবার ভোরে আবার ইরানের 3 পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় আমেরিকা। তারপরে ইরান জানায় তাদের পরমাণু কেন্দ্রে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নাগরিকদের উদ্বিগ্ন হতেও বারণ করেছিল সরকার। হাই নিউজ নেটওয়ার্ক। ফের বড়সড় হামলা ইউক্রেনে। হামলা চালালো রাশিয়া, দাবি কিয়েভের। জানা যাচ্ছে সোমবার সকালে 352টি ড্রোন, 11টি ব্যালাস্টিক মিসাইল এবং 5টি ক্রুজ মিসাইল ছুড়েছে মস্কো। রাশিয়ার এই হামলার মৃত্যু হয়েছে অন্তত 10 জনের, আহত বহু। ইউক্রেনের সেনাপ্রধান একটি বিবৃতিতে বলেন, সোমবার কিয়েভে মুহুর্মুহু ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী, যেখানে সাধারণ মানুষের বসতি ইচ্ছাকৃতভাবে সেই জায়গাগুলোতে ধ্বংসলীলা চালানো হয়েছে। এই হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শেভচেনকিভিস্কি জেলা। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক নিরপেক্ষ।